ব্যাংকার স্বামীকে লকআপে বন্দি করেছিল অহংকারী দারোগা, কিন্তু থানায় ঢুকে কমিশনার তাকে দেখেই স্যালুট করলেন কেন? পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কলকাতার ব্যস্ততম শহরতলি। সকালের সোনালি রোদে যখন চারপাশ ঝলমল করে ওঠে, তখন অয়নের দিন শুরু হয় অত্যন্ত সাদামাটাভাবে। অয়নের মতো সাধারণ, শান্ত এবং নিরহংকার মানুষ আজকালকার দিনে খুব একটা চোখে পড়ে না। সকালে উঠে নিজে হাতে চা বানানো, ব্যালকনির গাছে জল দেওয়া, খবরের কাগজ পড়া, তারপর স্নান সেরে ইস্ত্রি করা পরিপাটি জামাকাপড় পরে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়া, এটাই তার রোজগার রুটিন। সে একটি বেসরকারি ব্যাংকে কাজ করে। অন্যদিকে তার স্ত্রী তানিয়া পেশায় রাজ্য পুলিশের একজন কনস্টেবল। অয়নের শান্ত ধীরস্থির স্বভাবের ঠিক উল্টো তানিয়া। সে যেমন সাহসী তেমনই চটপটে, আর মুখের উপর কথা বলতে পিছপা হয় না। এই দুই সম্পূর্ণ বিপরীত মেরুর মানুষের ভালোবাসার গল্পটা বেশ অদ্ভুত, আবার সিনেমাকেও হার মানায়। তাদের প্রথম পরিচয় হয়েছিল একটা ভিড় বাসে। তানিয়া সেদিন ডিউটি সেরে প্রচণ্ড ক্লান্ত অবস্থায় বাড়ি ফিরছিল। বাসে তিল ধারণের জায়গা ছিল না। ভারী বুট আর পুলিশের খাকি পোশাক পরে সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর বাসের রডে ঝুলে থাকাটা তার কাছে নরক যন্ত্রণার মতো মনে হচ্ছিল। ঠিক সেই সময় জানলার ধারের একটা সিট থেকে উঠে দাঁড়িয়েছিল অয়ন। অত্যন্ত নম্র গলায় একগাল লাজুক হেসে সে বলেছিল, ম্যাডাম, আপনি বসুন, আপনার নিশ্চয় খুব কষ্ট হচ্ছে, আমি ঠিক দাঁড়িয়ে যেতে পারব। একজন সাধারণ মানুষের পুলিশের প্রতি এই নিঃস্বার্থ সহানুভূতি আর ওই মায়াবী হাসি তানিয়ার মন ছুঁয়ে গিয়েছিল। সেই সামান্য কথোপকথন, নাম জানা, তারপর একটু দ্বিধাগ্রস্তভাবে ফোন নম্বর আদান প্রদান, ধীরে ধীরে শুরু হয় কথা বলা, ছুটির দিনে গঙ্গার ঘাটে দেখা করা, কফি শপে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দেওয়া এবং অবশেষে গভীর প্রেম। কিন্তু তানিয়ার পরিবার এই সম্পর্ক মেনে নিতে একেবারেই রাজি ছিল না, বিশেষ করে তানিয়ার দাদা দেবাশিস। দেবাশিসের উচ্চাকাঙ্ক্ষা ছিল আকাশ ছোঁয়া। সে স্বপ্ন দেখেছিল নিজের বোনকে ওই থানারই ওসি রজত বোসের সাথে বিয়ে দেওয়ার। রজত নিজেও তানিয়াকে ভীষণ পছন্দ করত। দেবাশিস ভেবেছিল ওসির সাথে বোনের বিয়ে হলে থানায় তার নিজের প্রতিপত্তি বাড়বে, প্রমোশন পাওয়া শুধু সময়ের অপেক্ষা হবে এবং সব মিলিয়ে এক রাজকীয় জীবন কাটবে। কিন্তু একদিন সন্ধ্যায় ঝড় উঠল। যখন তানিয়া বাড়িতে স্পষ্ট জানিয়ে দিল যে সে একজন সাধারণ বেসরকারি ব্যাংকের চাকরিজীবীকে ভালোবাসে এবং তাকেই বিয়ে করবে, তখন দেবাশিসের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তুই পাগল হয়েছিস তানিয়া? দেবাশিস ফেটে পড়েছিল রাগে। তুই একটা পুলিশের কনস্টেবল, আর তোর জন্য আমি ওসির সম্বন্ধ এনেছি, আর তুই ওই 15,000-এর কেরানিকে বিয়ে করবি? কি খাওয়াবে ও তোকে? ভালোবাসা ধুয়ে জল খাবি? তানিয়া শান্ত কিন্তু দৃঢ় গলায় উত্তর দিয়েছিল, টাকা আর পদ দিয়ে ভালোবাসা মাপা যায় না দাদা। তোমার ওসির টাকার অহংকার থাকতে পারে, কিন্তু অয়নের মতো বড় মন তার নেই। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। রজতকে জামাইবাবু বানানোর যে জাল দেবাশিস বুনেছিল তা এক নিমেষে ছিঁড়ে গেল। বাড়ির অমত, দাদার তীব্র ক্ষোভ, রজতের প্রচ্ছন্ন হুমকি, সবকিছুকে তোয়াক্কা না করে অবশেষে অয়ন আর তানিয়ার আইনি বিয়েটা হয়ে যায়। বিয়ের পর তাদের সংসারটা যেন এক টুকরো শান্তির নীড়। রবিবার সকালে দুজনেরই ছুটি থাকে। এমন এক স্নিগ্ধ রবিবারের সকালে বারান্দায় বসে দুজনে চা খাচ্ছিল। হালকা বাতাসে তানিয়ার খোলা চুল উঠছে, আর অয়ন এক দৃষ্টে মুগ্ধ হয়ে সেদিকে তাকিয়ে আছে। হঠাৎ চায়ের কাপে চুমুক দিয়ে তানিয়া জিজ্ঞেস করল, অয়ন, একটা কথা বলো তো, তুমি তো আগে একটা সরকারি অফিসে কাজ করতে, তাই না? হঠাৎ সেই নিশ্চিন্ত চাকরিটা ছেড়ে এই বেসরকারি ব্যাংকের চাকরিটা নিলে কেন? সরকারি কাজে তো একটা নিশ্চয়তা ছিল, পেনশনের সুবিধা ছিল। অয়ন খুব শান্তভাবে হাসল, চায়ের কাপটা নামিয়ে রেখে অত্যন্ত সহজ গলায় বলল, আসলে সরকারি অফিসে বেতন পেতাম মাত্র 15,000 টাকা, আর এই ব্যাংকে আমাকে মাসে 25,000 টাকা দিচ্ছে। এখন তো আমাদের দুজনের সংসার ভালোভাবে চালাতে গেলে একটু তো টাকার দরকার, তাই না তানিয়া? তানিয়া অয়নের এই সরল উত্তরে খিলখিল করে হেসে উঠল। সে তার স্বামীর দিকে কিছুটা ঝুঁকে বলল, বোকা ছেলে, এখন তো বেসরকারি ব্যাংকে কাজের খুব চাপ, সারাদিন গাধার মতো খাটায় ওরা, টার্গেট পূরণ করতে জান বেরিয়ে যায়। আমার ওসব বাড়তি টাকার কোনো দরকার নেই গো, আমি শুধু তোমার ভালোবাসা আর সময় চাই। সংসার চালানোর মতো টাকা তো আমিই ইনকাম করে নেব, তোমার এত ভাবার কোনো কারণ নেই। এই বলে তানিয়া পরম মমতায় অয়নকে জড়িয়ে ধরল। অয়ন কিচ্ছু না বলে শুধু আলতো করে হাসল আর তানিয়ার মাথায় হাত বুলিয়ে দিল। এভাবেই তাদের সুখের দিন কাটতে থাকে। কিন্তু থানার পরিস্থিতি তানিয়ার জন্য দিন দিন নরক হয়ে উঠছিল।
তানিয়াকে বিয়ে করতে না পারার আক্রোশটা ওসি রজত বোস এখনও পুষে রেখেছে। তার রাগ গিয়ে পড়ে তানিয়ার ওপর। থানায় গেলেই রজত ইচ্ছে করে তানিয়াকে অতিরিক্ত কাজ দেয়। ছুটির দিনগুলোতেও জোর করে ডিউটি ফেলে। বিনা কারণে পুরনো ফাইলের পর ফাইল চেক করতে দেয়। কথায় কথায় সবার সামনে অপমান করে। তানিয়া সব বোঝে, কিন্তু সে চুপ করে নিজের কাজ করে যায়। একদিন দুপুরে থানায় কাজের খুব চাপ। তানিয়া একটা পুরনো চুরির কেসের ডায়েরি লিখছিল। এমন সময় দাদা দেবাশিস তার টেবিলের কাছে এসে দাঁড়ালো। দেবাশিসের চোখে মুখে চরম বিরক্তি আর তাচ্ছিল্য। সে এদিক ওদিক তাকিয়ে গলাটা নামিয়ে বলল, আবার বুঝলি ওসি সাহেব রেগে আছেন তোর ওপর। তুই নিজেই নিজের কপালটা পুড়িয়েছিস তানিয়া। কোথায় রানী হয়ে থাকতিস? এই থানার ওসিকে বিয়ে করলে তোর কত সম্মান হতো, আর তা না করে তুই ওই এক ভিখারিকে বিয়ে করলি। এখন বোঝ ঠেলা, রোজ এখানে গাধার মতো খাট আর কথা শোন। তানিয়া কলমটা টেবিলে নামিয়ে রাখল। রাগে তার চোখ দুটো জ্বলে উঠল। সে দাঁতে দাঁত চেপে বলল, দাদা মুখ সামলে কথা বলো। অয়ন ভিখারি নয়, ও সম্মানের সাথে মাথা উঁচু করে ব্যাংকে কাজ করে, আর আমি আমার স্বামীকে নিয়ে খুব সুখে আছি। তোমার ওসি সাহেবের মতো নিচু মানসিকতা ওর নেই। দেবাশিস তাচ্ছিল্যের হাসি হাসল, ঠোঁট বাঁকিয়ে বলল, রাখ তোর ব্যাংকার। ক টাকা পায় সে? মাস গেলে ওই 25,000। ও দিয়ে আজকালকার দিনে সংসার চলে রে। একদিন ঠিক পস্তাবি তুই। তানিয়া আর কোনো উত্তর দিল না। দেবাশিস প্রায়ই এই ধরনের কথা শোনায়। প্রথম প্রথম খুব রাগ হলেও এখন এসব কথা তানিয়ার গা সওয়া হয়ে গেছে। কিন্তু দিন 15 পর পরিস্থিতি হঠাৎ এক ভয়ঙ্কর আর অপ্রত্যাশিত রূপ নিল। অয়ন যে ব্যাংকে কাজ করে সেখানে হঠাৎ একটা বড়সড় জালিয়াতি ধরা পড়ল। ব্যাংক থেকে প্রায় 10 কোটি টাকা গায়েব হয়ে গেছে। প্রাথমিক তদন্তে জানা যায় এটা বাইরের কোনো ডাকাতের কাজ নয়, বরং ভেতরেরই কোনো কর্মচারীর। ব্যাংকের তরফ থেকে থানায় খবর দেওয়া হলো। খবরটা পেয়ে ওসি রজত যেন হাতে চাঁদ পেল। অয়ন ওই ব্যাংকে মাস কয়েক হলো নতুন জয়েন করেছে। এই সুযোগটা কাজে লাগিয়ে রজত তার পুরনো আক্রোশ মেটানোর নিখুঁত ছক কষল। যেহেতু অয়ন নতুন কর্মচারী, তাই স্বাভাবিকভাবেই তার ওপর সন্দেহের তীর ঘোরানো খুব সহজ ছিল। রজত কাল বিলম্ব না করে সোজা পুলিশ ফোর্স নিয়ে ব্যাংকে পৌঁছল এবং সবার সামনে থেকে কোনো ওয়ারেন্ট ছাড়াই সরাসরি অয়নকে গ্রেফতার করে থানায় নিয়ে এলো। থানার লকআপের ভেতর শান্তভাবে দাঁড়িয়ে আছে অয়ন। তার চোখে মুখে কোনো ভয়ের ছাপ নেই, বরং এক অদ্ভুত শীতল নীরবতা। 2 হাত পকেটে ঢুকিয়ে সে লকআপের গ্রিলের বাইরে তাকিয়ে আছে। কিন্তু তানিয়া পাগল প্রায় হয়ে গেছে। সে ছুটে গিয়ে রজতের টেবিলের সামনে দাঁড়ালো। স্যার, অয়ন এমন কাজ করতেই পারে না স্যার। ও খুব সাধারণ একটা মানুষ। ও একটা পিঁপড়েও মারে না স্যার। ওকে ফাঁসানো হচ্ছে। আপনি প্লিজ ওকে ছেড়ে দিন স্যার। আমি ওর হয়ে গ্যারেন্টি দিচ্ছি। তানিয়ার 2 চোখে জল। রজত নিজের রিভলভিং চেয়ারে হেলান দিয়ে বসে একটা পৈশাচিক হাসি হাসল। আইনের পথে চলবে কনস্টেবল তানিয়া। পিঁপড়ে মারে না ঠিকই, কিন্তু কোটি টাকা ঠিক মারে। ব্যাংকের টাকা চুরির প্রধান সাসপেক্ট তোমার ওই সাধু স্বামী। তাকে 3rd ডিগ্রি দিয়ে জেরা করা হবে। তুমি বরং ঘরে গিয়ে ওর জন্য উকিল খোঁজার চেষ্টা করো। একপাশে দাঁড়িয়ে দেবাশিস সব দেখছিল। তার চোখে এক ধরনের তৃপ্তির ছায়া। সে মনে মনে ভাবল, এইবার তানিয়া বুঝবে কাকে বিয়ে করার ফল কি হয়। অহংকার ভাঙবে এবার। কিছুক্ষণ পর থানায় এক বিরাট তোলপাড় শুরু হলো। এই ব্যাংক চুরির খবর ওপর মহল পর্যন্ত পৌঁছে গেছে, কারণ গায়েব হওয়া টাকার অঙ্কটা বিশাল, আর সামনেই ভোট। শহরের দাপুটে পুলিশ কমিশনার সুমন্ত সান্যাল স্বয়ং এই কেসটার তদারকি করতে থানায় আসছেন। কমিশনারের লালবাতির গাড়ি থানার সামনে এসে সজোরে ব্রেক কষতেই পুরো থানায় এক চরম ব্যস্ততা তৈরি হলো। ওসি রজত, এসআই দেবাশিস থেকে শুরু করে থানার সমস্ত কনস্টেবল ততস্থ হয়ে লাইনে দাঁড়ালো। সুমন্ত সান্যাল গাড়ি থেকে নামতেই সবাই একসাথে বুট ঠোকে স্যালুট করল। সুমন্ত সান্যাল অত্যন্ত রাশভারী আর কড়া মানুষ। তিনি গম্ভীর মুখে থানায় প্রবেশ করলেন। তিনি চারপাশটা একবার পর্যবেক্ষণ করছিলেন। হঠাৎ তার তীক্ষ্ণ নজর গেল থানার ভেতরের লকআপটার দিকে। লকআপের ভেতরে শান্তভাবে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখেই সুমন্ত সান্যাল থমকে দাঁড়ালেন। তার চোখের তারা বিস্ময়ে বড় বড় হয়ে গেল। মুখের পেশি শক্ত হয়ে উঠল। মুহূর্তের মধ্যে পুলিশ কমিশনার সুমন্ত সান্যালের আচরণ বদলে গেল। যিনি কাউকে সহজে পাত্তা দেন না, তিনি রীতিমতো ঘাবড়ে গিয়ে প্রায় দৌড়ে লকআপের সামনে গেলেন। তারপর শটান সোজা হয়ে দাঁড়িয়ে লকআপের ভেতরের সাধারণ জামাকাপড় পরা মানুষটিকে একটা নিখুঁত স্যালুট করলেন। জয় হিন্দ স্যার। কি আপনি এখানে? আপনাকে এই লকআপে কে ভরেছে? সুমন্ত সান্যালের মতো বাঘের গলাও আজ কাঁপছে। পুরো থানা যেন স্তব্ধ হয়ে গেল। পিন পড়লে তার শব্দ শোনা যাবে এমন নীরবতা। রজত এবং দেবাশিস পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে।
রজত ঢক গিলে কপাল থেকে ঘাম মুছে কাপা কাপা গলায় বলল, এ কে স্যার? উনি তো ওই ব্যাংকের সামান্য এক কর্মচারী, অয়ন মিত্র। টাকা চুরির দায়। শাট আপ! একদম চুপ করো ইডিয়েট! সুমন্ত সান্যালের গর্জনে কেঁপে উঠল থানার দেওয়াল। তিনি রাগে ফেটে পড়ে রজতের দিকে ঘুরে দাঁড়ালেন। তুমি জানোইনি কে? তোমার এত বড় স্পর্ধা! ইনি সেন্ট্রাল অ্যান্টি টেরোরিজম ডিপার্টমেন্ট সিটিডির স্পেশাল চিফ অফিসার অয়ন মিত্র। ইনি দেশের হয়ে এমন সব ভয়ঙ্কর আন্ডারকাভার কেস সলভ করেছেন যা তুমি তোমার এই ছোট মগজ দিয়ে কল্পনাও করতে পারবে না। ইনি আমাদের পুরো ভারতীয় পুলিশ ডিপার্টমেন্টের আইকন। রজতের মনে হল তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। মাথার উপর ফ্যানটা যেন বনবন করে ঘুরতে ঘুরতে নিচে নেমে আসছে। দেবাশিসের মুখ কাগজের মতো ফ্যাকাশে হয়ে গেছে। তানিয়া স্তব্ধ হয়ে নিজের স্বামীর দিকে তাকিয়ে আছে, যেন সে কোনো ঘোরতর স্বপ্ন দেখছে। তার শান্ত নিরীহী স্বামী একজন স্পেশাল অ্যান্টি টেরোরিজম অফিসার। কমিশনার সুমন্ত সান্যাল আবার রজতের দিকে তাকিয়ে ধমক দিয়ে বললেন, তাড়াতাড়ি লকআপ খোলো। তুমি জানো তুমি কি বড় ভুল করেছ? উনি চাইলে শুধু তোমার নয়, আমার চাকরি নিয়েও টানাটাড়ি পড়ে যেতে পারে আজ। হাউ ডেয়ার ইউ পুট হিম ইনসাইড! রজত থরথর করে কাঁপতে কাঁপতে চাবির গোছা নিয়ে লকআপের দরজা খুলতে গেল। তার হাত এতটাই কাঁপছিল যে চাবিটা তালার ফুটোয় ঢোকাতেই তার কয়েক সেকেন্ড সময় লেগে গেল। অয়ন খুব শান্ত পায়ে লকআপ থেকে বেরিয়ে এলেন। তার সেই আগের সাদাসিদে লাজুক রূপটা যেন এক মুহূর্তে বদলে গেছে। তার চোখে এখন এক প্রখর তীক্ষ্ণতা, যা একজন দুঃখ গোয়েন্দার থাকে। কমিশনার সুমন্ত সান্যাল মাথা নিচু করে বললেন, আই এম এক্সট্রিমলি সরি স্যার। ওসি রজত আপনার আইডেন্টিটি জানে না। আমি পুরো ডিপার্টমেন্টের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। অয়ন কিছু বলার আগেই এক অভাবনীয় ঘটনা ঘটল। ওসি রজত বুঝতে পারল তার চাকরি শুধু যাবেই না, হয়তো এই অপমানের দায়ে তার জেলও হতে পারে। সে তড়িঘড়ি এগিয়ে এসে শটান অয়নের 2 পা জড়িয়ে ধরে মাটিতে বসে পড়ল। স্যার, স্যার আমাকে বাঁচান! রজত ডুকরে কেঁদে উঠল। আমার খুব বড় ভুল হয়ে গেছে স্যার। আমি সত্যি বুঝতে পারিনি। আমার ব্যক্তিগত রাগ ছিল তানিয়ার উপর, তাই আপনাকে ফাঁসাতে চেয়েছিলাম। আমার বউ বাচ্চা আছে স্যার। আমাকে সাসপেন্ড করবেন না স্যার। আমি পথে বসে যাব। আপনি আমাকে জুতো পেটা করুন, কিন্তু আমার চাকরিটা খাবেন না স্যার। থানার সবার সামনে একজন ওসি একজনের পা ধরে হাউ হাউ করে কাঁদছে। দৃশ্যটা দেখে দেবাশিস লজ্জায় আর ভয়ে মাথা নিচু করে নিল। সুমন্ত সান্যাল রেগে গিয়ে বললেন, স্যার আপনি অর্ডার করুন, আমি একে এক্ষুনি সাসপেন্ড করার অর্ডার টাইপ করাচ্ছি। অয়ন কিছুক্ষণ চুপ করে নিচের দিকে তাকিয়ে রইলেন। পা ধরে থাকা রজতের দিকে তাকিয়ে তার চোখে কোনো রাগ বা অহংকার দেখা গেল না। অয়ন আস্তে করে রজতের কাঁধ ধরে তাকে টেনে দাঁড় করা দেন। খুব ধীর কিন্তু অত্যন্ত কড়া গলায় অয়ন বললেন, আপনার গায়ে ওই যে পুলিশের উর্দিটা আছে না ওসি সাহেব, ওটার একটা আলাদা সম্মান আছে। ব্যক্তিগত আক্রোশ আর নিজের ডিউটিকে গুলিয়ে ফেলবেন না। আমি চাইলে আপনার ক্যারিয়ার 1 মিনিটে শেষ করে দিতে পারি। রজত হাত জোর করে ফুপিয়ে কাঁদছে। সরি স্যার, সরি। আপনাকে আমি আজ সাসপেন্ড করলাম না। অয়নের এই কথায় পুরো থানা চমকে উঠল। আপনাকে আমি ক্ষমা করলাম, কিন্তু মনে রাখবেন বোসবাবু, সাসপেন্ড না করলেও একজন নিরীহ মানুষকে ফাঁসানোর দায়ে নিজের বিবেকের কাছে আপনি আজীবন অপরাধী হয়ে রইলেন। আশা করি এই শিক্ষাটা আপনার সারা জীবন মনে থাকবে। গেট ব্যাক টু ইয়োর ডিউটি। রজত কেঁদে ফেলে আবার স্যালুট করল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কমিশনার সুমন্ত সান্যাল কিছুটা অবাক হয়ে বললেন, স্যার কিন্তু ব্যাংকের টাকা চুরির ব্যাপারটা? অয়ন তখন একটা গভীর নিঃশ্বাস নিয়ে আসল ঘটনাটা ব্যাখ্যা করতে শুরু করলেন। ওই ব্যাংকে গত 1 বছর ধরে কিছু অনৈতিক কার্যকলাপ চলছিল। আমরা গোপন সূত্রে খবর পেয়েছিলাম যে ওই ব্যাংকের সার্ভার হ্যাক করে কিছু জঙ্গি সংগঠনের কাছে টাকা পাচার করা হচ্ছে। সেই কারণেই আমাকে হেডকোয়ার্টার্স থেকে ওই ব্যাংকে এক সাধারণ কর্মচারী হিসেবে নিযুক্ত করা হয়েছিল। আমি গত কয়েক মাসে সমস্ত প্রমাণ জোগাড় করেছি। যেই 10 কোটি টাকা সরিয়েছে সে ব্যাংকেরই ক্যাশিয়ার বিক্রম সাহা। সে টাকাটা সুইস অ্যাকাউন্টে ট্রান্সফার করে আজ সকালে দুবাই পালানোর প্ল্যানিং করছিল। কিন্তু আমার দেওয়া খবরের ভিত্তিতে আমার অ্যান্টি টেরোরিজম টিম আজ সকালেই তাকে এয়ারপোর্টে হাতে নাতে গ্রেপ্তার করেছে। অয়ন একটু থেমে আবার বললেন, আমি সবকিছু গুছিয়ে আনার আগেই এই ওসি আমাকে ধরে থানায় নিয়ে আসে এবং আমার মোবাইলটা কেড়ে নেয়। আমি ইচ্ছে করেই নিজের পরিচয় দিইনি, কারণ আমার পরিচয় একবার প্রকাশ্যে এলে এই আন্ডারকভার অপারেশনটা নষ্ট হয়ে যেত, মিডিয়া জেনে যেত আর বিক্রম অ্যালার্ট হয়ে পালিয়ে যেত। কমিশনার সুমন্ত সান্যাল স্বস্তির নিঃশ্বাস ফেলে হাসি মুখে বললেন,
ব্রিলিয়েন্ট, এক্সিলেন্ট জব স্যার। আপনি আরও একবার একটা বড়সড় বিপর্যয়ের হাত থেকে দেশকে বাঁচালেন। সবকিছু পরিষ্কার হওয়ার পর অয়ন ধীরে ধীরে তানিয়ার দিকে এগিয়ে গেলেন। তানিয়ার চোখ তখনও বিস্ময়ে বড় বড় হয়ে আছে। এই শান্ত 15,000 টাকার জন্য সরকারি চাকরি ছাড়া মানুষটা আসলে দেশের একজন প্রথম সারির স্পেশাল অ্যান্টি টেরোরিজম অফিসার। অয়ন তানিয়ার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে খুব নরম গলায় সেই পুরনো লাজুক হাসিতে বললেন, সরি তানিয়া, আমার কাজটাই এমন যে কাউকে বলা যায় না, নিজের স্ত্রীকেও না। ডিপার্টমেন্টের করা নিয়ম। আজ শ্যান্নালবাবু বলে দিলেন, আর পরিস্থিতিও এমন তৈরি হয়েছিল যে আমাকে চুপ থাকতে হলো। আমাকে ক্ষমা করে দিও প্লিজ। তানিয়া কোনো কথা বলতে পারল না, শুধু চোখের জল মুছল। তার বুকের ভেতরটা এক অদ্ভুত গর্বে ফুলে উঠছে। অয়ন তখন উপস্থিত সবার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, আপনারা সবাই পুলিশের লোক। আমি আশা করব আমার আসল পরিচয় যেন এই থানার 4 দেওয়ালের বাইরে না যায়। এটা ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার। কমিশনার সুমন্ত সেন্নাল সহ সবাই এক বাক্যে সম্মতি জানাল। দেবাশিস মাথা নিচু করে এক কোণে দাঁড়িয়েছিল। আজ তার অহংকার, তার বোনের স্বামীর প্রতি করা সমস্ত তাচ্ছিল্য সব ধুলোয় মিশে গেছে। সে বুঝতে পেরেছে সে যাকে ভিখারি ভেবেছিল সে আসলে কতটা ক্ষমতাবান, আর তার মনটা কতটা বড়। সে ধীরে ধীরে অয়নের কাছে এসে অস্ফুট স্বরে বলল, আমায় ক্ষমা করে দিও। অয়ন শুধু হেসে দেবাশিসের পিঠ চাপড়ে দিলেন। সব ফর্ম্যালিটি শেষ হওয়ার পর পরন্ত বিকেলে থানা থেকে হাত ধরে বেরিয়ে এলো অয়ন আর তানিয়া। আকাশের রং তখন কমলাটে হয়ে এসেছে। পাখিরা ফিরছে নিজেদের বাসায়। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অয়ন একটু দ্বিধাগ্রস্ত গলায় জিজ্ঞেস করল, আমার উপর খুব রাগ হচ্ছে তাই না, এত বড় একটা সত্যি লুকিয়ে রাখার জন্য? তুমি চাইলে আজ রাতে আমি সোফায় শুতে পারি। তানিয়া হঠাৎ হাঁটা থামিয়ে অয়নের দিকে ঘুরে দাঁড়াল। তার চোখে তখন আর কোনো বিস্ময় বা দুঃখ নেই। সেখানে শুধুই এক গভীর ভালোবাসা, অধিকারবোধ আর শ্রদ্ধা চিকচিক করছে। তানিয়া অয়নের বুকে মাথা রেখে মুচকি হেসে বলল, রাগ? একটুও না, বরং আজ আমার বরের জন্য আমার ভীষণ গর্ব হচ্ছে। আমার সেই শান্ত মানুষটা যে দেশের এত বড় একজন হিরো, তা ভেবেই আমার বুকটা ফুলে উঠছে। কিন্তু একটা কথা মনে রেখো মিস্টার স্পেশাল অফিসার। কি কথা? অয়ন অবাক হয়ে জিজ্ঞেস করল। দেশের জন্য তুমি চিফ অফিসার হতে পারো, কিন্তু বাড়ির ভেতরে তুমি ওই চা বানানো অয়নই থাকবে। আর হ্যাঁ, মাসের 25,000 টাকাটা কিন্তু আমিই নেব। দুজনেই একচোট প্রাণখোলা হাসি হাসল। অয়ন তানিয়ার হাতটা শক্ত করে চেপে ধরে আবার হাঁটতে শুরু করল। শহরের কোলাহলের মাঝে এই দুজন মানুষ, যারা একে অপরের সাথে বাধা পড়েছে এক অদ্ভুত মায়ায়, তারা এগিয়ে চলল তাদের আগামী জীবনের দিকে। তাদের সাদামাটা জীবনের আড়ালে লুকিয়ে থাকা রোমাঞ্চ আর ভালোবাসার গল্পটা বোধহয় এভাবেই এক সুন্দর পূর্ণতা পেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভবিষ্যতে এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর কে কোন শহর থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না।